Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মেসের দরজা ঠেলে কালীপদ দাদুকে ঢুকতে দেখে আমরা হই হই করে উঠলাম। যথারীতি রোববার সন্ধ্যায় আমাদের আড্ডা বসেছে। আজকে আড্ডার বিষয় ভূত। এমন সময় দরজায় কালীপদ দাদুর দীর্ঘ শরীরটা দেখে আমরা আনন্দে লাফিয়ে উঠলাম। অশ্রুত বলল, দাদু, আপনার কথাই তো মনে পড়ছিল। ভূতের আড্ডা জমে উঠেছে। এবার শুধু আপনার গল্প চাই। কালীপদ দাদু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন, সিগারেট জ্বালালেন। তারপর একটা টান দিয়ে বললেন, কি রান্না হচ্ছে আজ? তেলাপিয়া মাছ? আমি ঘাড় নাড়লাম। কিভাবে বুঝলেন? মৃদু হাসলেন দাদু। আমি টের পাই, আমার আশেপাশে কোথাও তেলাপিয়া রান্না হলে আমার নাকে গন্ধ আসে। আমরা জড়সড় হয়ে বসলাম। দাদু গল্প শুরু করেছেন। সিগারেটের শেষ টান দিয়ে দাদু গল্পে ঢুকলেন। অথচ জানিস, আমি তেলাপিয়া মাছ খাই না পাক্কা 30 বছর। হ্যাঁ, এত দীর্ঘদিনের অনভ্যাসে মানুষ তো নিজের প্রেম ভুলে যায়, কিন্তু আমি তেলাপিয়া মাছ ভাজার গন্ধ আজও ভুলতে পারলাম না। তারপর দাদু একটু থেমে বললেন, তখন আমি বহরমপুরের একটা স্কুলে চাকরি করি। 1992 সাল। একটা একতলা বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতাম। আষাঢ় মাসে এক শনিবার বিকেলে বাজার করতে বেরিয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। তখন বর্ষাকাল, মানে বাজার ভর্তি ইলিশ। দামও ছিল বেশ কম। তার উপর বহরমপুরের বাজারগুলোতে তখন গঙ্গা পদ্মা 2 নদীরই তাজা ইলিশ পাওয়া যেত। একটা 1.5 কিলো সাইজের একটা ইলিশ কিনবো করছি, এমন সময় পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বরের আওয়াজ পেলাম। ইলিশ ছাড়, তেলাপিয়া নে। আমি তো তখন চমকে পিছন ঘুরলাম। ও বাবা, দেখি অরণ্য দাঁড়িয়ে, হাতে একটা নীল রঙের সুটকেস। জিজ্ঞাসা করলাম, তুই কোত্থেকে? অরণ্য আমার কলেজ বেলার বন্ধু, সাউথ কলকাতার ছেলে। পড়াশুনো চুকিয়ে একটা তেল কোম্পানিতে চাকরি নিয়ে গুজরাট চলে গিয়েছিল। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। বিনা নোটিশে ওকে শনিবারের আলসে বিকেলে বহরমপুরের বাজারে দেখে খানিক অবাকই হয়েছিলাম। মুচকি হেসে অরণ্য বলল, আমেদাবাদ থেকে। আমি বললাম, এখানে কোথায় উঠেছিস? অরণ্য বলল, এখনো উঠিনি, তবে তোর জন্য ওয়েট করছি। একবার ভাবলাম জিজ্ঞাসা করি আমার ঠিকানা অরণ্যকে কে দিল, কিন্তু অভদ্রতা হবে ভেবে চেপে গেলাম। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, ইলিশ ছেড়ে তেলাপিয়া নিতে কেন বললি?
অরণ্য বলল, ইলিশ তো খেলাম ধ্রুবর ফ্ল্যাটে গত পরশু। জানিস তো, গুজরাটে মাছ পাওয়া যায় না তেমন। এত বছর ওখানে থেকে মাছ না খেয়ে কেমন যেন হাঁপিয়ে গিয়েছিলাম ভাই। তাই বাংলায় ফিরে ইচ্ছে মতো মাছ খাচ্ছি। এই তো পরশু ধ্রুবর ফ্ল্যাটে গেলাম, ইলিশ খেলাম। আবার কালকে প্রসন্নের বাড়িতে গেলাম জিরে বাটা দিয়ে পাকা রুই মাছের ঝোল খেতে। আজকে বড্ড তেলাপিয়া খেতে ইচ্ছে করছে কালীপদ। কাল বাড়ি যেতে হবে, আর মাছ খেতে পাবো না ভাব। আমি অবাক হলাম। বাঙাল বাড়ির ছেলে বাড়ি ফিরে মাছ খেতে পারবে না? হেসে বললাম, তোর ফ্যামিলি কোনো দীক্ষা নিয়েছে নাকি রে? আমার কথা শুনে অরণ্য করুণ চোখে তাকালো আমার দিকে। ওর চাহনিতেই আমি উত্তর পেয়ে গেলাম। আর কথা না বাড়িয়ে ইলিশ কেনা মুলতুবি রেখে কিলোখানেক জ্যান্ত তেলাপিয়া মাছ কিনে নিলাম। আর কিনলাম বেগুন। অরণ্যই বলল, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন মাখা তেলাপিয়ার পাতলা ঝোল খাবে। খাওয়ার টেবিলে আড্ডাটা জমে উঠল আমাদের। অরণ্য ওর আমেদাবাদের গল্প বলল, আর আমি বললাম কেন পিএইচডি ছেড়ে আমি এই স্কুলের চাকরিতে এসেছি। ঘন্টা তিনেকে গল্প করে 12:30টার দিকে ঘুমোতে গেলাম আমরা। পরদিন একটু দেরি করেই ঘুম ভাঙল আমার। ঘর থেকে বেরিয়ে অরণ্যর ঘরে গিয়ে দেখি, ও বাবা, বিছানা তো পরিপাটি করে সাজানো। অরণ্য ঘরে নেই, ওর সঙ্গী সেই সুটকেসটাও নেই। বাথরুমে গিয়ে দেখলাম না, সেখানেও তো নেই। 2-3 বার নাম ধরে চিৎকার করে ডাকলাম, অরণ্য, অরণ্য, এই অরণ্য। তাও কোনো সাড়া এলো না। ভাবলাম, ছেলেটা কি সকালে হাওয়া খেতে গেল? কিন্তু সুটকেস নিয়ে কে হাওয়া খেতে যায়? নাকি আমাকে না জানি কেটে পড়ল? কোথায় যে অরণ্য গিয়েছিল তা জানতে পারলাম সেদিন সন্ধ্যাবেলায়। ধ্রুব টেলিফোন করে বলল সবটা। 3 দিন আগে আমেদাবাদের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে অরণ্য মারা গিয়েছে। পুলিশ শুরুতে ভেবেছিল খুন, পরে পোস্টমর্টেম করে জানা গেল আত্মহত্যা। ফর্মালিটিস যা ছিল সেই সব সেরে আজ দুপুরে ওর ডেড বডি কলকাতায় আনা হয়েছে। ধ্রুব একটা ঢোক গিলে বলেছিল, ভাই ভাই তুই বিশ্বাস করবি কিনা জানি না, 3 দিন আগেই অরণ্য আমার ফ্ল্যাটে এসেছিল, ইলিশ মাছ খেলো আমার চোখের সামনে। তোর বৌদিও দেখেছে। কি করে সম্ভব এটা? আমি আর কি বলবো ধ্রুবকে। কি করে সম্ভব সে তো আমিও বুঝতে পারছি না। কাল রাতেই তো আমি আর অরণ্য জমিয়ে আড্ডা মারলাম। সেই দিন থেকে আমি আর তেলাপিয়া মাছ খেতে পারি না। একটা ধোঁয়াশটে গন্ধে নাক একেবারে বুঝে আসে। গল্পটা শেষ করে আর একটা সিগারেট জ্বালালেন দাদু। দুটো লম্বা টান দিয়ে বললেন,
তাও ভালো। এই ঘটনার পর আমার তেলাপিয়া খাওয়া বন্ধ হয়েছে। ধ্রুবর তো আবার ইলিশ মাছ। ছেলেটা গত 30 বছর ইলিশই খেতে পারে না। ভাব একবার। ডিনার সেরে আবার জমিয়ে বসলাম সবাই। কালীপদ দাদু আলু সেদ্ধ ডাল দিয়েই খেলেন। তেলাপিয়া মাছের ঝোলের দিকে ফিরেও তাকালেন না। একটা পান মুখে দিয়ে অশ্রুতের বিছানায় কাত হয়ে শুয়ে দাদু বললেন, আমি কখনো যদিও ভূত দেখিনি, মানে গল্পে যেমন ভূতের বর্ণনা থাকে তেমন আর কি। মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, বিনা কারণে মানুষকে ভয় দেখাচ্ছে, ঘাড় মটকাচ্ছে, শূন্যে হাত ঘুরিয়ে মন্ডা মিঠাই এনে দিচ্ছে, তাদেরকে দেখিনি। তবে যাদেরকে আমি দেখেছি তারা কেউই ওরকম ভূত নয়। যেন দিব্যি মানুষের মতো হাব ভাব, কথাবার্তা, শুধু শুধু দেহে প্রাণটুকু নেই। তার বদলে আছে প্রকৃতির কোনো এক রহস্যময় শক্তি যা ওদের প্রাণহীন জাগিয়ে রেখেছে। 3 বছর কাজ করার পর স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে ওই মাস দেড়েকের জন্য বালুরঘাট চলে গিয়েছিলাম, বুঝলি। আমার স্কুলের বন্ধু চয়ন বিয়ের পর ওখানেই থাকতো। চয়নের বউ ওর শ্বশুরের একমাত্র মেয়ে বলে কথা। বিয়ের পর মেয়েকে কাটছাড়া করতে চাননি তিনি। একটা ব্যাংকে চাকরি নিয়ে চয়ন তাই বালুরঘাট চলে গিয়েছিল। আমি যখন গেলাম ততদিনে চয়নের শ্বশুর শাশুড়ি দুজনই গত হয়েছেন। আমাকে দেখে চয়ন বলল, ভালো হয়েছে তুই এসেছিস। এই দেখ না, আমি আর দীপা অনেক দিন ধরে নেপাল যাব করছিলাম। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তা তোমরা যাও, আমি এখানে 1.5 মাস ঘুমোবো। আমার কথা শুনে দীপা আর চয়ন বেশ কিছুক্ষণ আমাকে সাধাসাধি করে যখন বুঝলো আমি নড়বই না, তখন চয়ন বেজার মুখ করে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ তোকে করতে হবে। আমাদের মাছের ভেড়িগুলো তোকে সব দেখিয়ে দিয়ে যাব। কারা কারা কাজ করছে সেটাও চিনিয়ে দিয়ে যাব। মাঝে মধ্যে একটু তদারকি করতে হবে আর কি। আমি সুন্দরবনের পাড় বাঙাল ছেলে, মাছের নাম শুনলে স্বর্গ দেখতে পাই। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কাজ তেমন কিছু নয়, বুঝলি। সকাল সন্ধ্যে 2 বেলা গিয়ে একটু সব তদারকি করা, মানে দেখে আসা আর কি। খাবার দাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, কাজের লোকেদের থেকে এই সব জেনে নেওয়া। বেশ মজা পেয়ে গেলাম কাজটায়। বাড়ি ছেড়ে আমি ভেড়ির একটা ঘরেই ঘুমোতে শুরু করলাম রাতে। আহা, সে কি জলো হাওয়া! সারা রাত ধরে স্রোতের মতো সেঁধিয়ে যেত শরীরের গভীরে, বুঝলি। একদিন রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ভেড়ির ঘরের দিকে যাচ্ছি। আকাশে পূর্ণিমার ভরা জোছনা। টর্চ না জ্বালিয়েও দিব্যি অনেক দূর অব্দি দেখা যাচ্ছিল। বস্তি ছাড়িয়ে কিছু দূর এগিয়ে একটা মরা সুপুরি গাছের তলায় ওই 3 মাথার মোড়ে এক বুড়োকে বসে থাকতে দেখলাম। রাত তখন কত, প্রায় 12টা হবে। এত রাতে এরকম প্রত্যন্ত মফস্বলের একটা বুড়ো বাইরে বসে আছে, ব্যাপারটা ঠিক সুবিধে ঠিকল না। বুড়োকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে গো দাদু? বুড়ো মাথা তুলে আমার দিকে তাকালো,
তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ওরা খুব জ্বালায়, থাকতে দেয় না একদম। কারা? বুড়ো বলল, ওরা। ওদিকে আসো, দেখাচ্ছি। তখন আমার ভরা যৌবন। বর্ডার এরিয়ায় একটা শহরের রাত বিরেতে কত ধরনের নৃশংসতা অপেক্ষা করে থাকতে পারে তা আমি ভেবেও দেখলাম না। কয়েক সেকেন্ডের আলাপেই এক অচেনা অজানা বুড়োর পিছু পিছু হাঁটতে লাগলাম। বুড়ো আমায় একটা আলপথ ধরে নিয়ে যেতে লাগলো। প্রায় 20 মিনিট হাঁটার পর ওই আতরাই নদীর ধারে একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। ওই সে আমলের টিনের দোতলা বাড়ি রে, বুঝলি কিনা? জায়গায় জায়গায় চাল মরচে ধরে একদম ঝরে ঝরে পড়ছে। কাঠের দেয়াল অর্ধেক ক্ষয়ে গেছে বহু যুগ আগে। বাড়ির সামনের উঠোনটাও ঝোপ জঙ্গলে ভর্তি। উঠোন পেরিয়ে আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমার পিছনে অন্ধকার প্রেতের মতো জেগে আছে বাড়ির ওই বাদবাকি ঘরগুলো, আর সামনের উঠোনে ওই শিউলির মতো ঝরে পড়ছে ভরা জোছনা। এক অপার্থিব অনুভূতি। বুড়ো বলল, একটু দাঁড়াও, ওরা আসবে। বুড়োর কথা শুনে দাঁড়িয়ে থাকলাম চুপটি করে। তখনও আমার মাথায় আসেনি ওরা মানে কারা। কোনো গুন্ডা বদমাইশ, চোর ডাকাত, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পুরনো বাড়ির ব্যবসা গন্ধে নাকটা কেমন যেন শিরশির করছে। ভাগ্যিস নদীর পাড়ের হাওয়ার কারণে বাড়িতে কোনো মশা ছিল না। একটা সিগারেট জ্বালালাম, আর ঠিক তখনই একটা বাইক এসে থামলো বাড়ির দরজায়। তিনটে আধঘোড়েল ছোড়া। হেডলাইটের আলোতে দেখলাম হাতে মদের বোতল। এইবার সবটা আমার কাছে বুদ্ধিগোচর হলো। বাড়িটা ফাঁকা থাকায় ওরা এখানে মদের আসর বসায়। বুড়োটার কথা বোধহয় কানেও তোলে না। আমি মৃদু পায়ে উঠোনে নামলাম। এতক্ষণে কিন্তু আমি ছেলেগুলোকে চিনতে পেরেছি। একটা চয়নদের পাড়ার ছেলে। আমাকেও ওরা দেখলো এবার, আর দেখি চমকে উঠে মদের বোতল লুকিয়ে নিল পিছনে। আমি হেসে বললাম, লুকোতে হবে না, ছাড়। লুকোচ্ছে আবার। একটা ছেলে বলল, এই কি কালিয়া, হ্যাঁ তুমি এখানে? আমি একটু ধমকের সুরে বললাম, আরে তোরা সে মদ খাবি খানা, কিন্তু লোকজনকে ডিস্টার্ব করছিস কেন? আরে এই বাড়ির বুড়োটা রাতে ঘুমোতে পারে না, রাস্তার ধারে বসে থাকে তোদের অত্যাচারে। ছেলেটা বলল, এই বাড়ির বুড়ো? সে তো 3 বছর আগে গন। আরে ওই জন্যই তো আমরা এখানে আসি, কেউ থাকে না এখানে। বুড়ো মারা গেছে তো, তুমি জানো না? এবার আমি চমকে উঠলাম। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালাম বারান্দার দিকে, যেখানে এইমাত্র আমি আর বুড়ো দাঁড়িয়েছিলাম। পূর্ণিমার রূপলি আলো উঠোনের ওপর প্রতিফলিত হয়ে আবছা উজ্জ্বল করে তুলেছে বারান্দা। দেখলাম ওই অস্পষ্ট আলোর ভিতরে একটা বুড়ো শরীর ক্রমশ অস্পষ্টতর হতে হতে একেবারে হারিয়ে গেল বাড়ির ভিতরের অন্ধকারে। আর একটা সিগারেট ধরালেন কালীপদ দাদু। বললেন, ঠিক ভূত নয়,
একবার এক অদ্ভুত হোটেলে আমি উঠেছিলাম। সেই বাড়ি প্রথম ভয় পেয়েছিলাম, স্থবির হয়ে যাওয়ার ভয়। আমি জিজ্ঞাসা করলাম, স্থবির হয়ে যাওয়ার ভয় মানে? দাদু বললেন, একবার শীতের ছুটিতে ঘাটশিলা গিয়েছিলাম। ঘুরতে গেলে আমি আগে থেকে হোটেল বুক করি না, গিয়ে খুঁজে নিই আর কি। ঘাটশিলায় নেমে ঘন্টাখানেক এদিক ওদিক খুঁজে সুবর্ণরেখার ঠিক পাশে একটা হোটেল পেয়ে গেলাম। ছিমছাম দোতলা হোটেল। দূর থেকে দেখে মনে হচ্ছিল সুবর্ণরেখার ক্যানভাসে ওই হোটেলটা ছবির মতো দাঁড়িয়ে আছে। আশেপাশে জনমানুষের কোনো চিহ্ন নাই। পাখির ডাকও যেন আবছা হয়ে এসেছে হোটেলের আশেপাশে। রিসেপশনের ওই মাঝবয়সী ছোকরা আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো, রুম চাই তো স্যার? আমি বললাম, হ্যাঁ, সিঙ্গেল বেড, আর রিভার ফেসিং হলে খুব ভালো হয়। ছেলেটা বলল, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আসুন না, আসুন, আমার সঙ্গে চলুন। ছেলেটার পিছু পিছু দোতলায় উঠলাম। এতক্ষণে হোটেলটাকে বড্ড নিস্তব্ধ লাগছিল। ভাবছিলাম আমি বোধহয় একমাত্র অতিথি। তবে দোতলায় উঠতেই সেই ভুলটা ভাঙল। সিঁড়ি কোঠার পাশের ঘরটা থেকেই হঠাৎ একজোড়া কণ্ঠের উচ্ছল হাসির শব্দ কানে এলো, বুঝলি? খোলা দরজার সামনে ওখান দিয়ে যেতে যেতে আর চোখে দেখলাম স্বামী আর স্ত্রী। সম্ভবত বিয়ের পরে প্রথম ঘুরতে এসেছে। পরের ঘরটা থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্না। তারপরের ঘরটা থেকে একটা বুড়োর খুব খুব কাশির শব্দ ভেসে এলো। তবে কি রুমটা কিন্তু পছন্দ হলো আমার। খাটের পাশের জানলা খুললেই সুবর্ণরেখার পাথর ঘেরা জল। জিনিসপত্র রেখেই আমি ঘুরতে বেরিয়ে পড়লাম। হোটেলের দিকটায় কোনো তেমন জনমানুষের আবাস নেই। প্রায় আধ কিলোমিটার পিছনে একটা আদিবাসী গ্রাম, ওটাই কিন্তু ওইখানের শেষ বসতি। ঘুরতে বেরিয়ে টের পেলাম যত দূরে যাচ্ছি তত হোটেলটার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছিল কি যেন এক মায়া ঘিরে আছে হোটেলের চারপাশে। অন্য কোনো দৃশ্যই আমাকে কিন্তু টানছিল না। জানিস, বারবার মনটা চলে যাচ্ছিল হোটেলের দিকে। দুপুর গড়িয়ে ফিরলাম হোটেলে। আসার পথে হোটেলটাকে দেখে আবার কোনো ছবির কথাই যেন মনে আসছিল আমার। নিশ্চল দাঁড়িয়ে আছে প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মকে উপেক্ষা করে। হোটেলের আশেপাশের গাছগুলো কেমন যেন থমকে আছে, বুঝলি? হাওয়ার দুলুনিতেও পাতাগুলো কিন্তু একদম স্থির। সেদিন সারা বিকেল ঘুমালাম। ভেবেছিলাম বিকেল পড়লে চিত্রকূট পাহাড় আর রঙ্কিনী দেবীর মন্দিরটা একটু দেখতে যাব, কিন্তু ঘুম থেকে উঠে সেটাও আর ইচ্ছে করলো না। কিসের একটা আলস্য ভর করেছিল আমাকে ওই দিন। পরদিন সকালে সেই আলস্য আরো বেশি করে চেপে ধরল। হোটেলের বাইরে কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না। সারাদিন হোটেল আর হোটেলের পাশের ওই সুবর্ণরেখার ঘাটে বসে বসেই সময়টা কাটিয়ে দিলাম। নিজেও বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে। কি এক অদৃশ্য মায়ায় হোটেলটা আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে ধরছে আমাকে। পরদিন সকালে একটা খটকা উঁকি দিল আমার মনে।
হোটেলের সবগুলো ঘরের পাশ দিয়ে যখন যাই তখন তো বেশ মানুষের আওয়াজ টাওয়াজ পাই, কিন্তু বাইরে তো ওদের কাউকে দেখি না। আরো একটা জিনিস আমি আবিষ্কার করলাম। সেদিন রাতে ওই যখন ঘরে ফিরবো, আমি যখন যে রুমের পাশে যাচ্ছি কেবল সেই রুম থেকেই আওয়াজ ভেসে আসছে। যেন আমি কাছে যেতেই চঞ্চল হয়ে উঠছে রুমের ভিতরে থাকা মানুষগুলো। অন্য সময় কিন্তু তারা একদম মরার মতো নিস্তব্ধ। অস্বীকার করব না, বুঝলি, জীবনে প্রথমবার গায়ে কাঁটা দিল আমার। সেদিন মাঝরাতে ঘরে দেশলাই না থাকায় ওই রিসেপশনে যাচ্ছিলাম। সিঁড়ির পাশের ঘরটার দরজা আজকেও খোলা। দরজার সামনে দিয়ে যাবার সময় সহজাত স্বভাবে চোখ পড়ল ভিতরে। দেখলাম স্বামী স্ত্রী দুজনেই পাথরের মতো নির্বাক তাকিয়ে আছে দুজনের দিকে। চমকে উঠলাম আমি, আর প্রায় সঙ্গে সঙ্গেই হেসে উঠল ওরা দুজন। পুতুলের স্প্রিং ঘুরিয়ে ছেড়ে দিলে যেমন আচমকা কথা বলে ওঠে, অনেকটা সেই রকম। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল আমার। দ্রুত পায়ে নিচে এসে দেখি রিসেপশনের ছেলেটাও সিমেন্টের মূর্তির মতো বসে আছে চেয়ারে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই গভীর ঘুম থেকে জেগে উঠল যেন। আর যান্ত্রিক হাসি হেসে বলল, কি চাই স্যার? বলি কি চাই? কাঁপা গলায় আমি বললাম, দেশলাই। ছেলেটা আমাকে দাঁড়াতে বলে পাশের একটা ঘরে ঢুকে গেল। ততক্ষণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। ক্রমশ সবকিছু পরিষ্কার হয়ে আসছে। তবু একবার নিশ্চিত হওয়ার জন্য দ্রুত পায়ে দোতলায় উঠে গেলাম। সরাসরি ঢুকে গেলাম ওই স্বামী স্ত্রীর রুমে। আমায় ঢুকতে দেখেও ওদের কথা কিন্তু থামল না। নিজেদের মধ্যে নিজেদের মতো করে কথা বলে গেল। আমি তো গিয়ে সজোরে ঠেলা মারলাম ছেলেটাকে। আমার হাত ছেলেটার গায়ে ধাক্কা লেগে ছিটকে গেল, কিন্তু ছেলেটা এক চুলো নড়ল না। ছেলেটা যেন রক্ত মাংস দিয়ে নয়, বরং শক্ত পাথর দিয়ে তৈরি হওয়া কোনো মানুষ। ইতিমধ্যে কখন যেন রিসেপশনের ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায়। কাটা কাটা শব্দে আমাকে বলল, স্যার, এই যে দেশলাই। পিছনে ঘুরে দেখি শুধু ছেলেটা না, ছেলেটার পিছনে ক্রমশ ভিড় বাড়ছে। এই হোটেলের সব বোর্ডার এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। সবার দৃষ্টি তখন আমার দিকে, বুঝলি, যদিও সে দৃষ্টিতে জীবনের সিকিভাগও বেঁচে নেই। ছিটকে বেরিয়ে এলাম আমি ঘর থেকে। দরজার আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের ঠেলা মেরে সরিয়ে নিচে নামলাম। হোটেল থেকে বেরিয়ে প্রাণপণে দৌড় মারলাম ওই আদিবাসী গ্রামটার দিকে। কিছু দূর দৌড়ে পিছনে তাকিয়ে দেখি হোটেলটার সমস্ত বোর্ডার যেন আমার পিছনে দৌড়চ্ছে। কুয়াশাহীন চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম লালসায় চকচক করছে ওদের চোখ। ওরা আমাকে ধরে নিয়ে যেতে চায় ওই হোটেলে। যারা ওই হোটেলে একবার যায় আর বেরিয়ে আসতে পারে না। ধীরে ধীরে বাইরের জগৎ ভুলে যায় তারা। গত দুদিনে আমারও ওদের মতোই অবস্থাই হয়েছিল।
কতক্ষণ দৌড়েছিলাম আমি ঠিক জানি না। ভরা শীতের রাতেও ঘেমে নিয়ে গ্রামের রাস্তায় পৌঁছালাম আমি। সজোরে আছড়ে পড়লাম একটা বাড়ির দরজায়। আর সে রাতের কোনো কিছু বিশেষ মনে নেই, বুঝলি। কালীপদ দাদু উঠতে যাচ্ছিলেন, আমরাই সবাই না না করে থামালাম। অমিত বলল, আর একটা গল্প দাদু, এটাই আজকে লাস্ট। দাদু হেসে বললেন, একদিনে সব গল্প বলে দিলে আমার তো দর কমে যাবে রে। অমিত বলল, ওইসব বললে হবে না, আপনার স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি দাদু। আচ্ছা, আপনি কলকাতায় কোনোদিন ভূত দেখেছেন? আবার বসে পড়লেন দাদু। একটু ভেবে বললেন, একবার দেখেছিলাম একটা সেলুনে। আমি বললাম, ভূত নাপিত চুল কেটেছিল নাকি তোমার? দাদু ঘাড় নাড়লেন। না না, সেরকম হলে তো ওই সেলুনেই আমি যেতাম চুল কাটাতে। ভূতের তো আর পয়সার দরকার নেই, ফ্রিতে কাটিয়ে আসতাম। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? অশ্রুতের থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে দাদু বলা শুরু করলেন, আমার পিএইচডির ইন্টারভিউর আগের রাতে এক বন্ধুর মেস থেকে ফিরছিলাম। সকালে উঠে অনেক কাজ, শেভিং করতে হবে কিনা, ভালো করে চান করতে হবে, জামা ইস্ত্রি করতে হবে, এই সব ভাবতে ভাবতেই হাঁটছিলাম। তখন তো আর অত ক্যাব ছিল না, নর্মাল ট্যাক্সিও লাগবে না, কারণ সেটাও নাগালের বাইরে। রাত বিরেতে এদিক ওদিক গেলে ওই হেঁটেই ফিরতাম। মেইন রাস্তা ছেড়ে বিজয়গড়ের ওই বাদল মিষ্টান্ন ভাণ্ডার থেকে ডান দিকের একটা গলিপথ ধরলাম। ওই সুলেখায় আসার ওটাই ছিল শর্টকাট। একটা ভালো সিগারেট জ্বালিয়ে নিজের মনে গুনগুন করতে করতে হাঁটছি। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ল। একটা সেলুনের ভিতরে আলো জ্বলছে। রাত তখন কত, প্রায় 1:30 হবে। এত রাতেও সেলুনটা তখনও খোলা। সকালের কাজের বোঝা কমানোর জন্য ওই 7-5 না ভেবে ঢুকেই পড়লাম সেলুনের ভিতরে। ঢুকে দেখি নাপিত ভদ্রলোক অলস দেহে চেয়ারে বসে পেপার পড়ছে। আমার দিকে না তাকিয়ে বলল, কি করতে হবে সেটা বলে রেখে যান না, করে রাখবো আমি। আপনি ঘন্টাখানেক পর আসবেন, জানতো। আমি চমকে বললাম, রেখে যাব মানে? শেভ করতে এসেছি তো। আমার কণ্ঠ শুনে নাপিত যেন চমকে উঠল। পেপার সরিয়ে তাকালো আমার দিকে, আপাদমস্তক দেখে নিয়ে বলল, ও আপনি? সেলুন তো এখন বন্ধ। আমি মরিয়া হয়ে বললাম, প্লিজ দাদা, প্লিজ, কাল সকালে একটা ইন্টারভিউ, সময় পাবো না। আর শুধু শেভই তো করবো, বেশিক্ষণ সময় লাগবে না, একটু দেখুন না। নাপিত কি জানি একটু ভাবলো, তারপর আড়মোড়া ভেঙে বলল, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, ওই চেয়ারে বসুন। আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম, বুঝলি। নাপিত আমার মুখ ধুইয়ে শেভিং ক্রিম মাখানো শুরু করলো। আর ঠিক তখনই প্রায় ঝড়ের বেগে একটা লোক এসে ঢুকলো সেলুনে। আমার সামনে রাখা বিশাল আয়নায় দেখলাম লোকটা সারা মুখে দাড়ির জঙ্গল, চোখ, নাকের ফুটো আর ঠোঁটটা বাদে সব জায়গায় দাড়ি। লোকটা বলল, বাবা হরেন,
দাড়িটা একটু কামিয়ে দিস, পুরো ক্লিন শেভ করবি কেমন? এত দূর বলে লোকটার নজর পড়ল আমার দিকে, আর সঙ্গে সঙ্গে যেন সে ভূত দেখার মতো শিউরে উঠল। তারপর কোনো কথা না বলে যেমন ঝড়ের বেগে এসেছিল, ঠিক সেরকমই ঝড়ের বেগেই আবার চলে গেল। আমি তো তখন নাপিতকে জিজ্ঞাসা করলাম, লোকটা কে? অমন দাড়ি তো বাপের জন্মে দেখিনি গো। হরেন নাপিত ভাবলেশীন কণ্ঠে বলল, কাস্টমার। 5 মিনিট পর আরো একজন এলো। অবশ্য যে এলো তাকে একজন বলবো কিনা ঠিক জানি না। নেহাত আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা ততদিনে হয়ে গেছে, নয়তো সেই রাতে আমি হার্ট ফেলই করতাম। দরজায় দুটো মৃদু টোকা পড়তে দেয়াল আয়নার দিকে তাকালাম। আয়নার ভিতরে দেখলাম সেলুনের দরজার পাশে একটা মুন্ডহীন শরীর দাঁড়িয়ে আছে। অমন অপার্থিব দৃশ্য দেখে টাল খেয়ে চেয়ার থেকে পড়ে যেতে যেতে বহু কষ্টে সামলে নিলাম নিজেকে। হরেনও এতক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল। আমার কাঁধে একটা চাপ দিয়ে নির্বিকার কণ্ঠে বলল, একটু বসুন। হ্যাঁ। তারপর পিছন ফিরে ওই স্কন্ধকাটাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও বিশেদা, দিচ্ছি। এমন সময় আমার ঠিক পাশের ডেস্কের একটা ড্রয়ারের ভিতর থেকে আওয়াজ এলো, ওরে হরেন, একটু তাড়াতাড়ি কর বাবা, বড্ড খিদে পেয়েছে তো। হরেন নাপিত ওই ড্রয়ারটা খুলে একটা মাথা বের করে আনলো। স্রেফ একটা মাথা, দাড়ি গোঁফ কামানো, চুলটা কেটে পরিপাটি করে আঁচড়ানো। দেহটাকে দেখে মাথাটার সে যে কি বিভৎস উৎসাহ, সে কি বলি। আয় 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 এই বলে চোখের ইশারায় ডাকলো দেহটাকে। শরীরটাও অসংকোচে এগিয়ে এলো। হরেন নাপিত মাথাটা লাগিয়ে দিল ওই কাটা গলার উপরে। তারপর বলল, দেখে নাও তো বিশেদা, সব ঠিক আছে কিনা। বিশেদা? হ্যাঁ, এই নামেই বলছি। বিশেদা আয়নার দিকে তাকিয়ে হেসে বলল, একদম। তোর কাজ কখনো কি ভুল হতে পারে? আচ্ছা, এলাম রে। দরজা থেকে বেরোতে গিয়ে একটু থমকে আমার দিকে একবার ফিরে তাকালো বিশেদা। মুচকি হেসে বলল, কিছু মনে করো না ইয়াং ম্যান, খিদে পেয়েছিল কিনা? মাথার ধর জোড়া না লাগলে খেতে পারবো না তো, তাই এখন এলাম। তবে তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না। ভেরি সরি। গুড নাইট। চলি কেমন?